আমি আপনার পরিতৃপ্তির কারণ নই। কেন আপনি পরনারীতে আসক্ত হবেন? আমাতে আপনি খুশি নন? কি আছে ওর মধ্যে যা আমার মধ্যে নেই? চেঁচিয়ে ওঠে মেহের। কান্নামাখা ভাঙা গলার চিৎকার ঘর ছাপিয়ে গেলেও যেন আরুষের কানে পৌঁছায় না। সে নির্বিকার, মাথা চাপড়ে উবু হয়ে বসে আছে। দুনিয়ার কোনো হুঁশ যেন তার নেই। মেহের খেপে যায় আরুষের এহেন নির্লিপ্ততায়। মুখে কি কুলু ফেটেছে? অন্য সময় তো কথার লড়াইয়ে ফিরে ওঠা যায় না, এখন কেন একদম চুপ? আক্রোশে এগিয়ে এসে আরুষের শার্টের কলার চেপে ধরে মেহের। দৃষ্টিতে রাগ আর অভিমান একসঙ্গে জমাট বেঁধেছে। চুপ করে আছেন কেন? আরুষ গা জাড়া দিয়ে মেহেরের হাত ছাড়িয়ে নেয়। লালচে চোখে একসঙ্গে বিদ্বেষ আর ক্ষোভ খেলে যায়। ভেবেছিল কিছু বলবে না, আগুনে ঘি আর ঢালবে না, কিন্তু মেয়েটা তা হতে দিচ্ছে না। আগুনের আশে হাত বাড়িয়েই চলেছে। সুতরাং দেব বেদবাক্য না শোনানেই নয়। আরুষ মেহেরের দুহাত টেনে দপাস করে পাশে বসিয়ে দেয়। তার চোখ দুটো লাল বটে, তবে দৃষ্টি বেজায় শান্ত। এক নাগারে খানিকক্ষণ ফরক করে আরুষ স্ত্রীর মুখশ্রী। মেয়েটাকে কাঁদলেও বড় মায়াবী লাগে, বড় বড় টানা টানা চোখ কিনা। খেয়াল করে দেখা হয়েছে রেগে গেলে মেহেরের ঠোঁটগুলো কাঁপে অনবরত। নির্মল কোমল ঠোঁট স্পর্শ করলে মনে হয় অনুভূতির রাজ্যে পথ হারিয়েছে, ফেরার কথা ভুলে যায়, ভুলিয়ে দেয় এতই বিব্রতকর মেহেরের নেশা। কিন্তু কিন্তু কে জানে তার স্ত্রীকে অন্য কেউ স্পর্শ করেছে কিনা? আরুষ আসার পর নিত্যতি রাস্তায় মেয়ে ছেলে আরও গভীরে ছুঁয়েছে কিনা? তার জিনিসে হাত দিলে সেই জিনিসকে আরুষ ছুঁই কীভাবে? শান্ত আগুন মুহূর্তে ধাউ ধাউ করে ঝুলে ওঠে। আচমকা ধাক্কায় মেহেরকে শুইয়ে ফেলে আরুষ দুহাত শক্ত করে চেপে ধরে দাঁত কিঞ্চিত বের করে শীতল গলায় বলে, আমার থেকে কৈফিয়ত ছাড়া তুই কে? হ্যাঁ, তোর মনে ছিল না রাস্তার মাঝে আবিরের গলা জড়িয়ে ধরার সময় মনে হয়নি নিজেরও কৈফিয়ত দিতে হবে? তোর স্পর্ধা হয় কীভাবে আমার বউ হয়ে পরপুরুষের সঙ্গে পুষ্টি নষ্টি করার? আরুষের কণ্ঠে ধারালো ব্লেডের মতো কেটে যেতে থাকে মেহেরের হৃদয়। সে নিঃশব্দে চোখ বড় করে তাকিয়ে থাকে। ইতিমধ্যে চোখের কোণে জল জমতে শুরু করে। আরু হিংস্র গলায় তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ডাকাতের উপর বাটফারি করিস? তোরে সতী সাবিত্রী সাজার বান করে বাইরে গিয়ে নষ্টামি করিস? এখন এসে আমার কাছে প্রশ্ন করছিস? বেশ করেছি, আমি যা করেছি একদম ঠিক করেছি। আই লাভ সুজি। অন্তত ও আমায় ঠকায়নি, শুধু আমার জন্য নিজেকে বিকিয়েছে। কিন্তু তুই তুই তো নষ্ট হয়ে গেছিস ভেতর থেকে। ফ্যাক্ট কি জানিস? দেহ নষ্ট হয়, মন নয়। সুজির মন আছে, আমার কাছে বারবার ফিরে আসে, কারণ ও আমায় চায়। আর তুই তুই শুধু আমার সর্বনাশ চাস। প্রতিটি কথা যেন তীক্ষ্ণ তীর হয়ে মেহেরের বুকে গেঁথে যাচ্ছে। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। নির্বাক হয়ে তাকিয়ে থাকে। মনে হচ্ছে এই মুহূর্তে যদি মরে যেতে পারত ভালো হতো, অন্তত কুৎসের শব্দগুলো শুনতে হতো না। আবারও কুমিরের মতো কান্না। আরও হেসে ওঠে বিষাক্ত কণ্ঠে, আমি আবির নই, ইমোশনাল নাটক আমায় দেখাবি না। সরে যা সামনে থেকে, তোর আবিরের কাছেই চলে যা। সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরল সে। ঠান্ডা চোখে ধোয়ার আড়ালে মেহেরকে দেখে নিল একবার। আর মেহের সে তো নিস্তব্ধ, হাহাকার গলার কাছে দলা পাকিয়ে আটকে গেছে। মেহের ভাঙ্গা গলায় ফিস ফিস করে বলে, আপনি আমার সম্পর্কে খারাপ কিছু বলতে পারেন না মিস্টার শেখ। আমি খারাপ নই, আমার চরিত্র নিয়ে কথা বলবেন না, খবরদার। আরুষ ধিক্কার ভরা কণ্ঠে হেসে ওঠো, ও প্লিজ নাটক করো না। আমি তোমার দুঃখ বুঝি না, কষ্ট বুঝি না, তোমায় মানসিক শারীরিক টর্চার করি, তাই তুমি অন্য পুরুষের বুক ভিজাও? মেহের জবাব দিতে পারে না। পুরো শরীর কাঁপছে, চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরুষ সিগারেটের ধোঁয়া ছেড়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। নিজেকে কিছুটা শান্ত করে মেহেরের কাছে এসে বসে। তার ফাজরের হাত রেখে নিচু গলায় বলে, মেহেরজান, তুমি ওর কাছে চলে যাও। দেখো, আমি তোমায় খুন করতে চাই না। আমি জানি তুমি আবিরকে ভালোবাসো। তোমাদের মাঝে বড় বাধা আমি, তাই যাও, মুক্ত হয়ে যাও। আমি তোমায় অভ্যাসে পরিণত করতে চাই না। ভরসা করে ধোঁকা খাওয়ার চেয়ে একলা মন একলা জীবন অনেক ভালো। এখানে তোমার জায়গা নেই মেহের। তোমার যত টাকা লাগে আমি দেব, প্লিজ আমায় মুক্তি দাও। না হলে একদিন আমার ধ্বংসের আগুন তোমাকেও ছাই করে দেবে। মেহের নির্বাক হয়ে তাকিয়ে থাকে আরুষের চোখে। সেই দৃষ্টি যেখানে লুকিয়ে আছে অপরিসীম দম্ভ, অবক্ত অভিমান আর এক অগোছালো ভালোবাসার অগ্নিশিখা। মেহের উঠে দাঁড়ায় এবার। চোখের জল আঙ্গুলের ফিট দিয়ে মুছে নেয়। শুধু চোখই নয়, কণ্ঠস্বরে শক্ত করে,
গভীর দৃষ্টিতে তাকায় আরুষের দিকে। চোখাচোখি হয় দুজনের, কিন্তু মিহির দৃষ্টি সরায় না। তার চোখে যেন এক অদ্ভুত জেদ, একটা অটল সিদ্ধান্তের প্রতিচ্ছবি। কবরে যাব, তবু আপনার জীবন থেকে নয়। বিয়ে জীবনে একবারই হয় মিস্টার অমানুষ। আমি কোনো কাপড় নই যে বারবার লোকে এসে ব্যবহার করে যাবে। আমার চরিত্র নিয়ে কথা বলার আগে নিজের দিকে তাকান। আমি ক্যারেক্টারলেস নই। আমার চরিত্র নিয়ে কথা বলার অধিকার আপনার নেই। একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে মিহিরের ঠোঁটে। তারপর ধীর গাঢ় তিরস্কারের সুর পুনরাবৃত্তি করে বলে, সুজির সাথে আমার তুলনা দেবেন না। ঘরের বউ আর পতিতা কখনো এক হয় না। আর আবির ভাইয়া, সে আমার বড় ভাই, আমার বেস্ট ফ্রেন্ড। খবরদার আপনার নোংরা মুখে ওর নাম আনবেন না। ভাইয়ার ধারে কাছেও যাওয়ার যোগ্যতা আপনার নেই, কোনোদিন হবেও না। আরুষ চোখ শুরু করে তাকিয়ে বলে, এখনো তুমি আমায় চোখ রাঙাচ্ছ? হাউ কুডিও, কি ভাবছো? তুমি কি সত্যিই এখনো বিশ্বাস করো আমি তোমাকে কোনোদিন বিশ্বাস করতে পারবো? মিয়ার শান্ত স্বরে বলে, চোখে চোখ রেখে তখনই কথা বলা যায় যখন সত্য বলার থাকে। মিথ্যা নিয়ে চোখে চোখ রাখা যায় না। মিস্টার শেখ, আমি যা বলেছি সব সত্যি। আপনার বিশ্বাস অবিশ্বাসের সঙ্গে কিছুই যায় আসে না। আরুষ সিগারেট ধরাতে জিজ্ঞেস করলো, তাহলে বলছো আবির তোমার বয়ফ্রেন্ড নয়? তো ওর কাছে গিয়ে কাঁদছিলে কেন? চোখের সামনে দেখে মায়া টলমল করছিল, নিজেকে ধরে রাখতে পারেনি। মেহের একটুও পিছপা হয় না, সোজাসুজি বলে, হ্যাঁ পারিনি, কান্না পেয়েছে তাই কেঁদেছি, জড়িয়ে ধরে কেঁদেছি। ও আমায় ছোঁয়নি, কারণ ভাইয়ার চিন্তাধারা আপনার মতো ছোট নয়। ভাইয়ার স্পর্শ খারাপ নয়, ও আমায় কখনো ছোঁয়নি, আঘাত করেনি। হ্যাঁ ভালোবাসি, আমি ওকে খুব খুব ভালোবাসি। শান্তি হয়েছে আপনার? একটু থেমে গিনে ঠোঁট বাঁকিয়ে বলে, গোসল করে আসুন, অপবিত্র হয়ে আছেন। এই অবস্থায় মারা গেলে পরিণতি কি জানেন? আপনি স্ত্রীর হক নষ্ট করে বসে আছেন, পরকীয়ার মতো জঘন্য পাপে ডুবে আছেন, অথচ কোনো অনুশোচনা নেই, লজ্জাও করে না। আরুষের চোখে মুহূর্তের বিস্ফোরণের মতো আগুন জ্বলে ওঠে। সে সিগারেট ছুঁয়ে ফেলে মেহেরের হাত দূরে এক জটকায় কাছে টেনে নেয়। কণ্ঠ বিষাক্ত বিদ্রুপে ভরা, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, আমার উপর জ্ঞান জারবে, প্রতিদিন আমায় কষ্ট দেবে, আর এখন আমার কাছেই কৈফিয়ত চাইছ? মেহের একটুও ভয় পায় না, বরং চোখে চোখ রেখে শক্ত গলায় বলে, আপনি যদি মনে করেন আমাকে প্রতিনিয়ত অপমান করবেন আর আমি চুপচাপ সহ্য করব, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনি যা বলছেন সবই আপনার অজানা ভ্রান্ত ধারণা। আমি জানি আপনি কখনো ভালোবাসার মানে জানবেন না। আর কষ্টের কথা যদি বলেন, আজ আমি যা দেখেছি, আপনি যা করেছেন, আপনার যদি এক বিন্দু উপলব্ধি থাকতো তাহলে পারতেন না আমায় এইভাবে ভেঙে দিতে। আমি ব্যর্থ। আরও হঠাৎ করে তার কথায় সুর বদলায়, গম্ভীর মুখে মিহিরের দিকে তাকিয়ে বলে, আমরা খালি চোখে যা দেখি সবসময় তা সত্যি হয় না মিহিরজান। তুমি কিছুই বোঝো না। তুমি জানো না আমি কীভাবে জীবন কাটাচ্ছি। ভালোবাসা আমাকে কষ্ট দিয়েছে, আর তুমি আমাকে আবার সেই পথে হাঁটাতে চাইছ। আমি আর ভালোবাসা চাই না, আমি একাই থাকতে চাই। তোমার মতো মেয়ে কেন আমার কাছে থাকবে? তুমি যদি থাকতে চাও তা আমাকে ঠকানোর জন্য নয়, নিজের জন্য চাই। মেয়ের আরুষের চোখে চোখ রেখে বলল, আপনি একা থাকতে চান, আর আমি আপনাকে সঙ্গ দেব না। এটা আমাদের কাছে একেবারেই স্পষ্ট। আপনি ইচ্ছে করে নিজেকে বলতে চাইছেন না? কিসের এত জেদ আমার সাথে? একটু ভালো হয়ে যান না প্লিজ। আমি কথা দিয়েছি আপনাকে মুক্ত করে দেব। আমি কথা রাখবো মিস্টার শেখ, ট্রাস্ট মি। আরুষের বুকে তীক্ষ্ণ জ্বালা অনুভব হলো। মনটা বোধহয় কোথাও না কোথাও দুর্বল হয়ে বসে আছে। হায় আরুষের বোকামো! সে কি জানে না কেউ তার আকড়ে ধরার অবলম্বন হয়ে থাকতে চায় না, শুধু একটু প্রিয়জন সাজার অভিনয় করে, যেমন মেহের করছে। ছেলেটার মন বিষিয়ে যায়। তেতো গলায় বলে, আমার জীবনে তোমার কোনো প্রয়োজন নেই। আমি জানি আমি একাই ভালো আছি। মিহিরের কথার প্রসঙ্গ থেকে একটুও সরে যায়নি। সে একদম শান্ত কণ্ঠে বলল, আপনি যদি বুঝতেন কখনো এমন কথাগুলো বলতেন না। জীবন কাটানো এত সহজ নয়, কেউ একা পথে চলতে পারে না। আরও সে এক মুহূর্ত চুপ থেকে অস্থিরভাবে চোখে চোখ রেখে মুচকি হাসল। এবার তুমি চলে যাও, আমার চোখের সামনে থেকে যাও মিহির, প্লিজ। মিহির দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ যাওয়ার পথে পা বাড়ায়। চোখে একরাশ অভিমান আর বেদনার ছাপ, কিন্তু সে পিছনে তাকায় না। আরুষের কণ্ঠ মেহেরের পিছনে গিয়ে ঠেকে ঠিক তখনই যখন সে দরজা পার হতে যাচ্ছিল।
এটাই শেষ কথা নয় মেহেরজান। আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু তোমার জন্য কিছুই করতে পারবো না। আরুষ গভীর শ্বাস নেয়, চোখ বন্ধ করে করে যেন নিজের অনুভূতিকে সুশৃঙ্খলিত করার ব্যর্থ চেষ্টা করে। তারপর আরও তীব্র স্বরে মনে মনে বলে, তুমি যতই চেষ্টা করো আমি কখনোই তোমাকে নিজের মধ্যে ঢুকতে দেব না। জানো কেন? কারণ আমি যদি তোমাকে বিশ্বাস করি আমি নিজেকে হারিয়ে ফেলব। কিন্তু সর্বনাশা মেয়ে, তোমার এই রক্তিম সুখের মায়া আমাকে বারবার অসহায় করে দেয়। না চাইতেও ভুল করে তোমায় চেয়ে ফেলার ভুল করি। বোকা মন, তবু জানি তুমি আমার পাপের সাম্রাজ্যের ধ্বংস মাত্র। আরুষের কণ্ঠের মধ্যে চাপা অভিমান মিশে যায়, যেন নিজেকে এই ছেলেটা তিরস্কার করছে, যার জীবন নিকোটিনের দোয়ায় আচ্ছন্ন। সে কীভাবে তোমায় সুখে রাখবে বলো? থাকো সুখে, থেকো তোমার শখের পুরুষের সাথে। তারপর খানিক বিরতি নেই, পুনরায় ক্ষীণ স্বরে বিড় করে, তুমি সুখী হও, সুখী হও সর্বনাশা মেয়ে। গভীর রাত, রাতের আকাশ তারা ভরা তারায়, ছাদের আলো নদীর ঢেউগুলো ঠিক যেন রূপোর রেখা এঁকেছে কালো জলে। বাতাসে শীতল কোমল স্পর্শ, অথচ হৃদয়ের গভীরে যেন দাবানল। সমুদ্রের ঢেউ যেমন তীরের সাথে আছড়ে পড়ে, তেমনি মেহের আর আরুষ বারবার একে অপরের অনুভূতির সাথে ধাক্কা খায়। মেহের নরম কুয়াশার মতো, ছুতে গেলে আঙ্গুল ফাঁকি দিয়ে হারিয়ে যায়। আরুষ মরু ঝড়ের মতো, স্পর্শ করলে দগ্ধ করে দেয়। তারা দুজন একে অপরের বিপরীত, অথচ প্রকৃতির মতোই অবিচ্ছেদ্য। যেমন সূর্য অস্ত গেলে আকাশের সন্ধ্যার মেঘ রং ছড়ে, তেমন তাদেরই ভালোবাসার আর বিদ্বেষ একসাথে মিশে আছে, একে অপরের ছিন্ন ভিন্ন করে জুড়ে রাখছে। সকালটা ছিল অদ্ভুত রকমের শান্ত, তবে এই শান্তি বোধহয় আসন্ন ঝড়ের পূর্বাভাস। সূর্যের আলো জানালার ফাঁক গলে ঘরে প্রবেশ করছে, কিন্তু সেই আলোয় কোনো উষ্ণতা নেই। বেলা গড়ানোর পর আরুষ ধীর গতিতে চোখ খুলল। চোখের পাতা ভারী লাগছিল, রাতে ঘুম তেমন হয়নি। মাথাটা খানিক গুছিয়ে নিয়ে পাশে হাত বাড়াতে টের পেল শয্যা খালি। ঘরের শূন্যতা তাকে প্রথমেই এরকম অস্বস্তিতে ফেলে দিল। রোজ সকালে উঠে মেহেরের উপস্থিতি না পেলেও তার ফেলে যাওয়া শরীরের সুঘ্রাণ উপলব্ধি করে আরুষ। আজ অন্যথা হলো। 2 মিনিট স্থির হয়ে ভাবে ছেলেটা। অতঃপর মনে পড়ো গত রাতে মেহের আর ঘরও ফেরেনি, বোধহয় গেস্ট রুমে ছিল রাতভর। আরুষ তখন বিভ্রান্তিকর পরিস্থিতিতে বেজার রেগে। রাগ অবশ্য পড়েছিল ঘন্টা 2 পর, কিন্তু মেহেরকে ডাকতে বা দেখতে যেতে ইচ্ছে করেনি, একেবারে করেনি। তা বলে ভুলই হয়, ইচ্ছে করলেও সব ইচ্ছাকে প্রাধান্য দেওয়া যায় না একজন ইগোরেস্টিক মানুষের। সেদিক থেকে আরুষ 16 আনা এগিয়ে। পরপর কয়েকটা আড়মোড়া ভেঙে বিছানা হাতড়ি মুঠোফোনটা নিয়ে সময় দেখলো আরুষ। সকালটা 10টা, এত বেলা হলো মেহের একবারও তাকে ডাকলো না। এমন তো হয় না। আরুষের কপালের মাঝখানে বাজ পড়ল, শরীরের সমস্ত রক্ত জমাট বাঁধার মতো অনুভূতি হলো। নিঃশব্দে উঠেন, দাঁড়িয়ে চারপাশে চোখ ভোলালো। বাথরুমের দরজা খোলা, সেলফে সাজানো মেহেরের পারফিউম, ব্রাশ সব ঠিকঠাক, কিন্তু সে নেই। ফ্রেশ না হয়েই আরুষ কিচেনে গেল। পরপর তল্লাশি চালানো বাড়ির বাকি 4টি রুম, স্টোররুম, ছাদ, বাগান, কোথাও সে নেই। মেহুলের নাম ধরে জোরে জোরে কতকবার ডাকে সে, কোনো সাড়া নেই কারণ। বাড়িটা শ্মশানের মতো নীরব। ছটফটে মন নিয়ে ঘরে ফিরে এসে সোফায় বসে নিরেট মস্তিষ্ক মনে করলে শিউলি আন্টির কথা। সারা বাড়িতে শিউলি আন্টি কোথায়? আশ্চর্য, সে তো কাজের প্রতি প্রচণ্ড দায়িত্বশীল। আরুষের হাঁক ডাক শুনে এতক্ষণে ওনার একবার দেখা দেওয়ার কথা ছিল। তাহলে কি শিউলি আন্টি বাসায় নেই? সাথে মেহুলও। বাড়ি শুধু লোকজন কি হাওয়া হয়ে গেছে? মেজাজ তুখর বিগড়ে যায় আরুষের। আর ধৈর্য ধরতে পারল না, ফোনটা হাতে তুলে নিয়ে সরাসরি মেহেরকে কল দেয়। বন্ধ। মেহেরের নম্বরেও ট্র্যাক করে, সেটিও বন্ধ। এবার আরুষের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। আঙুলগুলো টেবিলের উপর ধীর গতিতে টোকা দিতে থাকলো। মন বলছে এই বাড়িতে কিছু একটা ঘটেছে, কিন্তু কি? আরুষ টেবিলের উপর রাখা কলিং বেল চাপলো। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে, একবার নয়, 2বার নয়, 3বার, কিন্তু মঞ্জুরের কোনো সাড়া নেই। আরুষের ব্রু কুঁচকে গেল। চারপাশে চোখ ঘুরিয়ে দেখল বাড়ির অদ্ভুত নিস্তব্ধতা যেন আরও বেশি অস্বস্তিকর ঠেকছে। নেই তো নেই, বাড়ির স্টাফরা কেউ কোথাও নেই, যেন একসাথে উদাও হয়ে গেছে সবাই। হঠাৎই চরম রাগে টেবিলের উপর রাখা টেবিল ক্লথ টেনে ছুঁড়ে ফেললো সে। সাথে সাথে সমস্ত কিছু জনজন শব্দে মেঝেতে আছড়ে পড়ল। গ্লাস, টেলাম, ঘড়ি, ল্যাম্পসেট সব। তবে এই মুহূর্তে কিছু ভাঙচুর করেও আরুষ নিজেকে শান্ত করতে পারছে না। দ্রুত দরজা ঠেলে বেরিয়ে এলো। তার প্রথম কাজ মঞ্জুরকে খুঁজে বের করা। বাড়ির দারোয়ান পর্যন্ত সিলিং মেহেরের সাথে
সাথে ওরা সবাই কোথায় গেল? মঞ্জুরকে খুঁজতে বেশি বেগ পেতে হলো না আরুষের। তাকে নিজের কক্ষে পাওয়া গেল গভীর ঘুমে আচ্ছন্ন। আরুষ দরজা চৌকাঠে দাঁড়িয়ে শীতল দৃষ্টিতে একবার ওকে পর্যবেক্ষণ করলো। স্বাভাবিক কিছু নয় এটা। এই পরিস্থিতিতে কেউ এত নিশ্চিন্তে ঘুমোতে পারে? এক মুহূর্ত দেরি না করে সে পাশে রাখা এক জগ পানি তুলে নিল। পরক্ষণে শক্ত হাতে সেটি ছুঁড়ে মারল মঞ্জুরের মুখে। জাপসা সখী কিছু বোঝার আগে মঞ্জুর চমকে উঠে পড়ল। আরুষ তার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে, চোখে ভয়ানক এক ঝলক দেখছে। মঞ্জুর তখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি কি হচ্ছে। চোখের পাতা কুঁচকে চারপাশে তাকিয়ে কাঁপতে কাঁপতে উঠে বসলো। তার দৃষ্টি ধীরে ধীরে স্বচ্ছ হলো। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে পরিষ্কার দেখতে পেল আরুষ। কিন্তু আজকের আরুষ আর 5টা সাধারণ দিনের আরুষের মতো নেই। চোখে ভয়ানক শীতলতা, চোয়াল শক্ত, সারা শরীর থেকে যেন তীব্র ক্রোধের আগুন ছড়িয়ে পড়ছে। মঞ্জুর জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, স্যার। আরুষ বুকে এক হাতে মঞ্জুরের কলার চেপে দৌড়ল। কোথায় ছিলে? মঞ্জুর আরও বেশি এলোমেলো হয়ে গেল। জি স্যার, আমি তো ঘুমাচ্ছিলাম। ঘুমাচ্ছিলি? আরুষ এবার মৃদু হেসে তাকালো, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, শুধু তাচ্ছিল্য। সবাই উদাও হয়ে গেল। আর তুই ঘুমাচ্ছিলি? মঞ্জুর হক শুকিয়ে গেল, চোখ বড় হয়ে গেল তাৎক্ষণিক। কি বলছেন স্যার? উদাও? কে উদাও? আরুষ তার হাতের চাপ বাড়ালো। মঞ্জুরের শ্বাস রুদ্ধ হয়ে আসছে। আরুষ হুঙ্কা ছেড়ে এবার জিজ্ঞেস করলো, মেহের কোথায়? মঞ্জুর পুরোপুরি থমকে গেল। আরুষ তার প্রতিটি শ্বাসগতি পড়তে পারছে, প্রতিটি মুখভঙ্গি পর্যবেক্ষণ করছে। আমার ধৈর্যের সীমা কম মঞ্জুর, ভালো করে ভাব, তারপর উত্তর দে। মঞ্জুর থর থর করে কাঁপতে বলল, স্যার আমি সত্যিই জানি না। আমি রাতে ঠিকই ছিলাম, হঠাৎ কেন যেন প্রচণ্ড ঘুম পেল, তারপর আর কিছু মনে নেই। আরুষ এবার ধীরে ধীরে হাত সরালো, কিন্তু চোখের শীতলতা একটুও কমেনি। তাহলে কেউ তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল? মঞ্জুর মুখ হা হয়ে গেল। বিস্মিত স্বরে প্রশ্ন করল, কি মানে? কেউ কি কিছু খাইয়ে দিয়েছিল? আরুষ এবার পেছনে সরে দাঁড়ালো, হাত গুটিয়ে নিল বুকে, চোখ বন্ধ করে এক মুহূর্তে কি যেন ভাবল। গম্ভীর স্বরে জানালো, সে ড্রয়িং রুমে লাগানো সিক্রেট ক্যামেরার রেকর্ডিং দেখতে চায়, এবং তা এক্ষুনি। তড়িঘড়ি করে মঞ্জুর ক্যামেরার রেকর্ডিংয়ে সে দেখলো মেহেরকে কোলে তুলে মেহুল নিয়ে যাচ্ছে বাসার বাইরে। মেহেরের কোনো হুঁশ নেই। আরুষের মুখ পাথরের মতো কঠিন হয়ে যায়, দাঁতে দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করছে। এদিকে মঞ্জুর গেমে নিয়ে একাকার, বারবার শুকনো ডুব গিলছে। স্যার, মেহুলের ব্যাপারে আমি সব খোঁজখবর নিয়েছিলাম। আমি কোনো গাপলা খুঁজে পাইনি। কাঁপা কাঁপা স্বরে মঞ্জুর বলে, তুই জানিস না চারিদিকে মুখোশধারী কত রিভেল? আমাদের 100% শিওর না হয়ে কিভাবে কাউকে কাজে রাখলে? বাবার পার্সোনাল সেক্রেটারি, সবচেয়ে বিশ্বস্ত বডিগার্ড হয়েও বুদ্ধির এই অবস্থা। একটা মেয়েকে দেখে রাখতে পারিস না? তুই আমার বাবাকে কিভাবে সামলাবি? তুই যে এত বড় গাধা আমিই ভাবিনি। মঞ্জুর কোনো কথা বলতে পারল না, ভয়ে অপরাধে মুখ কাছুমাছু করে রাখলো। রাগ সম্বোধন করে সময় না নিয়ে একটা নম্বরে ফোন করলো আরুষ। মাত্র 2বার রিং হতে উপাস থেকে পুরুষ কণ্ঠ বেসে এলো, বস। আরুষ ঠান্ডা গলায় বলল, আমার বউ নিখোঁজ। ওপাশে ছেলেটা মুহূর্তে গম্ভীর হয়ে গেল, প্রশ্নসূচক কণ্ঠে বলল, কিভাবে বস? কেন? কিভাবে? এই সব প্রশ্ন আমায় করবি না বাস্টার্ড। ওকে খুঁজে বের কর, যা করা লাগে কর। আমার বউকে আমি অক্ষত চাই, আজ রাতের মধ্যে চাই। কণ্ঠের শেষ লাইনটা তীক্ষ্ণ হুকুমের মতো শোনালো, এতটাই গা ছমছমে যে ওপাশের ছেলেটা এক মুহূর্তে দেরি না করে বলে উঠল, বস চিন্তা করবেন না, আমি এক্ষুনি খুঁজে নিচ্ছি। ফোন কেটে দিয়ে আরুষ সোয়াল শক্ত করে দাঁড়ালো। সে জানে মেহুল একা এরকম কিছু করতে পারে না, কেউ ওর পেছনে আছে, আর সে নামক আগন্তুক আয়েশা খন্দকার ছাড়া আর কে হতে পারে? ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে আরুষের চোখ কুঁচকে গেল। নামটা ওর অনুমানের বাইরেই ছিল না, আয়েশা খন্দকার। ফোনটা কানের কাছে নিতে অপর পাশ থেকে ঠান্ডা অথচ বিদ্রুপ মাখা কণ্ঠ ভেসে এলো, কেমন আছো বেটা? মেহের কোথায়? সকাল সকালে এত অস্থির লাগছে কেন তোমাকে?
আরুষের দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো, কোথায় ও? আয়েশা খন্দকার হেসে উঠল। আরুষ চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। সে ধীর গলায় বলল, কোথায় মেহের? তোর থেকে দূরে, যেখানে থাকা উচিত। তোমার শত্রুতা আমার সাথে। মেহেরকে কেন টানলে এর মধ্যে? তোমার সাহস কি করে হলো? আরুষ, শেখের বউকে কিডন্যাপ করান? চিৎকার করে বলে আরুষ। আয়েশা খন্দকার কুটিল হেসে জবাব দেয়, দেখতে চাইছিলাম প্রিয়তমাকে তুলে আনলে আমার বেটার কি হয়। ইস, খুব রাগ হচ্ছে না? শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। ব্যাড লাক। তোর জ্বালাপোড়া সামনাসামনি দেখতে পারলাম না। কত চাও? আমাকে তোর পকিন্নি মনে হয়? তুই আমায় টাকা দেখাস, পিঁপড়ার বাচ্চা। তো কি চাও? তোর প্রাণ ভ্রমরা, যেটা এখন আমার কাছে আছে। দুনিয়া দেখতে ভালো লাগে না? মরার পাখা গজিয়েছে। তোকে শেষ না করে আমিও শেষ হব না আরুষ। যাই হোক, ওসব কথা থাক, এখন শোন। তোর বউ দেখতে শুনতে ভালো, ওকে আমার কাছেই রেখে দিই। সত্যি বলতে তোর জিনিস আমার বড্ড লোভ। আরুষ এবার হেসে উঠল। সেই হাসির মধ্যে বিদ্রুপ আর হুমকির এক বিষাক্ত মিশ্রণ। তুমি কি সত্যিই ভাবছ আমি কিচ্ছু করতে পারবো না? ভয় দেখাচ্ছিস? আয়েশা খন্দকার মজার ছলে আবার বলল, তোর এই ভয় আমাকে কাঁপাবেন, তাই না? ভয় না। আরুষ এবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেল। চোখের মধ্যে এক ভয়ানক নিষ্ঠুরতা ফুটে উঠল। আমি ভয় দেখাই না, আমি শুধু শাস্তি দেই। অপেক্ষা করো আয়েশা খন্দকার, আমি আসছি। ফোন কেটে দিতেই ওপাশের টেবিলে থাকা কাছের শোপিসটা এক জটকায় ভেঙে ফেলল আরুষ। কাছের টুকরোগুলো ছড়িয়ে পড়ল মেঝেতে, ঠিক যেমনটা হওয়ার কথা ছিল। আরুষ হাত মুঠো করে দরজার দিকে হাঁটা দিল। যাওয়ার পথে মঞ্জুরের উদ্দেশ্যে বলল, মেহুলের ফোন ট্র্যাক করার ব্যবস্থা করো। আশা করি এবারে আর কোনো ভুল হবে না। কুইক বলে বেরিয়ে গেল। এক মুহূর্তের জন্য পেছন ফিরে তাকালো না। আরুষের গায়ে কালো রঙা শার্ট, শার্টের বোতাম অর্ধেক খোলা, হাতে অদ্ভুত দেখতে এক রকমের ছাবিতে সিংহের ছবি ড্র করা। সিগারেট মুখে দিয়ে আলমারি থেকে মেহেরের জামা কাপড় ফেলে দিয়ে পেছনের ফটক উন্মুক্ত করলে সে। আলমারির আলগা কাঠ সরাতে ছোট্ট একটা লকার দেখা গেল। আর সিংহ আঁকা ছাবি লকারের তালায় লাগিয়ে সেটি খুলল। পছন্দ রিভলভার ও একটা সুইচ ব্লেড পকেটে ফুরে শার্টের হাতা গোটালো। প্রচণ্ড অস্থির লাগছে আরুষের। এই যাবৎ অনেক সিক্রেট মিশনে গিয়েছে, শারীরিক ক্ষতি, আর্থিক ক্ষতি, সব কিছুই না ফেস করেছে, কিন্তু আজকের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন স্বাদের। ওর বুকের ভিতর ঝড় বয়ে যাচ্ছে। মেয়েটা বোর্ড থেকে মিসিং, 5 ঘন্টা পেরিয়ে গেছে। কি জানি কি অবস্থায় আছে মেহের। বোধহয় ভয় পাচ্ছে। কেউ ওকে আঘাত করেনি তো? আর আয়েশা খন্দকার ওর সাথে রাফ আচরণ করেনি তো? একবার মেহেরের গায়ে হাত লাগিয়ে দেখুক, পুঁতে রেখে দেব। আরও সে একটানা হাঁটতে থাকলো, প্রতিটি পদক্ষেপে জমায়েতে রাখ, চোখে এক ভয়াবহতে। শরীরের প্রতিটি সেল প্রতিশোধের জ্বালায় ছটফট করছে। সময় নষ্ট করতে চায় না মেহেরকে ফেরানোর জন্য, তার জীবনের সবচেয়ে বড় শত্রুকে শাস্তি দেওয়ার জন্য। এবার সময় এসেছে সুনির্দিষ্ট পথে যাত্রা করার, নির্মল পথে পা বাড়ানোর। মেয়েরের হাত পা শক্ত করে বাঁধা, চোখেও কালো কাপড়, কান জোড়া শুধু চারপাশের আওয়াজ ধরার চেষ্টা করছে। চারপাশে পায়চারি, ফিসফিসানি, এর মাঝে মাঝে কারো শ্বাস নেওয়ার শব্দ। একটা সময় কারো কণ্ঠ শোনা গেল, গম্ভীর, মসৃণ অথচ কঠিন কণ্ঠ। কেমন আছো খুকি? মেয়ের চুপচাপ রইল। মনে একটাই প্রশ্ন, কোথায় আছো? লোকটা আবার বলল, তোমার চুপ করে থাকার মানে তুমি ভয় পাচ্ছ। এবার একটা ঠান্ডা পানির জাপটায় এসে পড়ল ওর মুখে। মেয়ে শিউরে উঠল, কিন্তু কোনো শব্দ করল না। সামনে থাকা কেউ একজন হেসে উঠল। আপনার একরকমই বেশিক্ষণ টিকবে না ম্যাডাম। এই কণ্ঠটা পরিচিত। মেহের বোঝার চেষ্টা করলো কে। লোকটা ধীর পায়ে কাছে এলো, তারপর মৃদু স্বরে বলল, ভাবছ আমি কে? সব কিছু একসাথে জানতে নেই। মেহের এবার শক্ত গলায় প্রশ্ন করলো, আপনি কে? আমায় ধরে আনার কারণ কি? কণ্ঠস্বর মৃদু হাসলো, আমি সে, যে তোমার স্বামীর জন্য সব কিছু হারিয়ে বসে আছি। আজ তোমাকে দিয়ে সেই হিসাব শোধ হবে। মেহের বিভ্রান্তিকর স্বরে বলল, আপনি আমার কাছে কি পাবেন? আমার মনে হয় আপনি ভুল করছেন।
এবার কেউ একজন ওর চুলের মুঠি ধরে শক্ত টান দিল। মেহের ব্যথায় চোখ মুখ খিচে ধরল, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের করলো না। আরুষের বউয়েরও দেখি ওরই মতো দম্ভ। তোদের দুটোরই দম্ভ চূর্ণ বিচূর্ণ করার ব্যবস্থা করব আজ। রিম, গাড়ি রেডি করো। কোথায় নিয়ে যাবে ওকে? মিহির কিছুই বুঝতে পারছে না। তবে একটা ব্যাপার নিশ্চিত, এই লোকগুলো ভেবেছে ওকে ভয় দেখালেই কাজ হয়ে যাবে। কিন্তু ওরা ভুল করছে। বাবা বলেছিল বিপদে মাথা ঠান্ডা রাখতে। ভয়কে জয় না করলে শত্রুরা পেয়ে বসবে। যে গাড়িতে আমার দিকে তাকিয়ে কি দেখছেন ম্যাডাম? নিচু অবজ্ঞাস্বরে মুখোমুখি একজন বিশ্বাসঘাতককে দেখছি। আমি জানতাম তুমি কোনো উদ্দেশ্যে এসেছিলে, কিন্তু সেটা যে আমি হব বুঝতে পারিনি। আমার কোনো উদ্দেশ্য নেই। টাকা আমায় কাজ করায়। যে আমায় যত টাকা দেয় আমি তার হয়ে তেমন কাজ করি। মেহের চোখ সরিয়ে নিল। ওর ভিতরটা শুকিয়ে যাচ্ছে। চোখ বড় বড় করে তাকালেই কি আর মুখ চোখের ভয় আড়াল করা যায়? গাড়িটা অনেকক্ষণ যাবৎ চলছে। রাস্তাও বোধ হয় নির্জন। গাড়ির কাজতলা বাইরে গুটগুটো অন্ধকার, কিছুই তা দেখা যাচ্ছে না। না, এভাবে বসে থাকলে চলবে না, পালানোর চেষ্টা করতে হবে। মেহের গাড়ির ভেতরের পরিবেশ ভালোভাবে পর্যবেক্ষণ করলো। মেহের দেখলো মিহুলের প্যান্টের পকেটে পিস্তল গোছা। এই পিস্তল কোনো মতে নিতে পারলেই সুবিধা করা যাবে। মিহির কৌশলে বলল, আমি পানি খাবো। মিহুল পানির বোতল খুলে মিহিরের মুখের সামনে ধরলে সে মুখ কুঁচকে বলল, না, আমি নিজে হাতে পানি খাবো। আমার হাত খুলে দাও। আপনার হাত খোলা যাবে না। কেন? আমার ঘুষি খাওয়ার ভয়ে তুমি আমার হাত খুলতে চাইছো না? মেহুলের আত্মসম্মানের পাঁচিরে এ কথা বড্ড গভীরে ছেদ করলো। সে না চাইতেও মেহেরের হাতের বাঁধন খুলে দিল। হাত খোলা পেতেই বিদ্যুৎ গতিতে মেহুলের পকেটে গোজা পিস্তল নিজের আয়ত্তে নিয়ে মেহুলের দিকে তাক করলো মেহের। শক্ত কণ্ঠে বলে, এক্ষুনি আমায় বাড়ি দিয়ে আসে মেহিল, নয়তো এক গুলিতে তোমার খুলি উড়িয়ে দিব। তাই ওড়ান দেখি। মেহেরের ভিতর যদিও বা কনফিডেন্ট লো হয়ে আসছিল, কেননা পিস্তলের ট্রিগার ভীষণ শক্ত, যা চাপ দেওয়ার মতো শক্তিও নেই। এদিকে মেহুলও কেমন নির্লিপ্ত, কিন্তু সে হাল না ছাড়া আরও জোরালো কণ্ঠে মেহুলকে ভয় দেখাতে শুরু করতেই থাকলো। তোমার প্রাণের মায়া নেই? আমি গুলি করব, কিন্তু এক্ষুনি গাড়ি ঘোরাও। এই ড্রাইভার, গাড়ি ঘোরাও বলছি, নয়তো আমার হাতেই আজ তোমাদের প্রাণ যাবে। পিস্তল দিয়ে মেহুলের মুখ বরাবর অসংখ্য ঘুষি মারতে থাকলো মেহুল। দুঃখের বিষয়, তার শরীরে এত শক্তি কই। মেহুল এক থাবায় হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে কপালে জোকসে আঘাত করলো। ব্যাস, নরম চামড়া দিয়ে আঘাত পেটে গেল, রক্তে ঝরা হলো। সেই সাথে মেহেরও বেহুশ। আরুষ ধোঁয়া ছেড়ে সিগারেট ফেলে দেয় রাস্তায়। তারপর মোবাইল বের করে বেশে আসে মঞ্জুরের কণ্ঠ। স্যার, লাস্ট ট্র্যাকিং লোকেশন পেয়েছি, নদীর পাশের একটা পুরনো মিল। কত সময় লাগবে পৌঁছাতে? আরও 10 মিনিট স্যার। আরুষ ফোন রেখে দিল। তারপর গতি বাড়িয়ে দিল বাইকের। মাথায় এখন একটাই প্রশ্ন, মেহের ঠিক আছে তো? আর যদি কেউ ওর গায়ে হাত দেয়? আরুষ বাইকের হ্যান্ডেল শক্ত হাতে চেপে ধরল। ভেতর মন ভয়ঙ্কর টোনে আওড়াচ্ছে, আজ কেউ বাঁচবে না। নদীর ধারে পুরনো মিলটা অন্ধকারও নীরব। বাতাস ভারী, যেন কিছু ঘটতে চলেছে। ভেতরে অজ্ঞাত মেহেরকে একটা ভাঙা কাঠের চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। হাত পা বাঁধা, কপালের ক্ষত থেকে সামান্য রক্ত ঝরছে। দূর থেকে বাইকের শব্দ ভেসে আসছে। মিলের বাইরে পাহারায় থাকা লোকটি আরুষের উপস্থিতি টের পেয়ে নিজের অবস্থান শক্ত করল। হাতের ডাকা শটগানের টিগারে আঙ্গুল রেখে অপেক্ষা করছে সে আরুষের জন্য। চোখের সন্দেহ আতঙ্কের জিলেক। বাইকটা যত কাছে আসছে টিগারে হাত চাপো তত শক্ত হচ্ছে। হঠাৎই বাইকের শব্দ বন্ধ হয়ে গেল। কেটে গেল কয়েক মিনিট, কিন্তু বাইকের শব্দ আর পাওয়া গেল না। কারো পায়ের শব্দ নেই। লোকটা স্বল্প অবাক হয়ে চারপাশে নজর দিয়ে কাউকেই দেখতে পেলেন। ঠিক সেই মুহূর্তে আরুষ এক ঝাঁক বায়ুর মতো তার সামনে এসে উপস্থিত হলো এবং দ্রুত লোকটি হতভম্বের মতো তাকিয়ে থাকলো। তীক্ষ্ণ গতিতে হাত থেকে শটগানটা কেড়ে নিয়ে সেই গান দিয়ে বিনা বাক্যে মাথায় বাড়ি মারল। এক লহমায় লোকটা ঠাস করে মাটিতে লুটিয়ে পড়ল। ধুম মিলেন দরজার এক অসীম শক্তির ঝাঁকুনি লেগে গেল। শব্দ হলো। পুরো মিলের ভিতরটা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। চারপাশে তীব্র নীরবতা। মেহুল গাঁড় ঘুরিয়ে তাকালো। তার চোখ সজাগ, কিছু একটা অনুভব করছে সে। তাড়াতাড়ি পিছন ফিরে চোখের পলক ফেলতে আরুষ দাঁড়িয়ে। তার সামনে লাইটের ক্ষীণ আলোয় আরুষের চেহারা ভয়াবহ দেখাচ্ছে, বিশেষ করে চোখ দুটো। কি অসম্ভব লাভ! মেহুলের শরীর শীতল শিহরণ তৈরি হলো। আরুষের হাসিহীন মুখের কঠোর অভিব্যক্তি, চোখের আগুন দৃষ্টি এক মুহূর্তে মেহুলের সত্তাকে কিঞ্চিত হলেও
কাঁপিয়ে দিয়েছে বটে। মেহের কোথায়? মেহুল উত্তর না দিয়ে নিজের অস্ত্র বের করতে নিল। মিলে উপস্থিত 6 থেকে 7 জন লোক তাদের অবস্থান নিয়ে বন্দুক তাক করলো। তাদের মধ্যে একজন দৌড়ে গেল ওকে মারতে। বজ্রপাতের মতো একটা গুলি লোকটার মাথার মাঝখান দিয়ে চলে গেল। আরুষ খেপে উঠল, হুঙ্কার ছেড়ে বলল, কুত্তার বাচ্চা, আমায় বন্দুক দেখায়। সেবারে তাদের মধ্যে আরেকজন লোক আরুষের দিকে গুলি ছুটতে বিদ্যুৎ গতিতে আরুষের হাত ছুড়ল। সুইচ ব্লেড দিয়ে গলায় ঢুকে গেল লোকটা। বোধ হয় তীব্র রাগ ও উত্তেজনায় নিজেকে ধরে রাখতে পারেনি আরুষ। সাটাসাট ট্রিগার চেপে পাগলের মতো এলোপাতারি গুলি ছুটতে লাগলো তাদের দিকে। মেহুল ও বাকিরা নিজেদের লুকিয়ে আড়াল থেকে গুলি ছোড়াছড়ি করছে। আরুষ অবস্থান নিয়েছে টেবিলের পেছনে, নিজেকে যথাসম্ভব আড়াল করে সমতলে একটার পর একটা শ্যুট করে চলেছে। বাতাসা বারুদের তীব্র গন্ধ পরিস্থিতির ভয়াবহতা মাপা দেয়। যে কোনো মুহূর্তে আরুষের প্রাণ ধরা সাই সাই হতে পারে। আরুষ গুলি ছুটতে ছুটতে অধিকাংশদেরই আহত করে ফেলেছে, কারো হাতে, কারো পায়ে, কারো আবার বাহুতে। মেহুলের বাম পা সুইচ গুলি বেরিয়ে গেছে, ক্ষত থেকে স্বল্প স্বল্প রক্ত ঝরছে। খানিকটা সময়ের জন্য মেহুলকে থামিয়ে দিয়েছে আরুষ। অবশিষ্ট একজন গুলি খাওয়ার ভয়ে দরজার দিকে ছুটছিল। আরুষ তার উদ্দেশ্যে ঠান্ডা কণ্ঠে বলল, কোথায় পালাচ্ছিস জান? তারপর বুম, লোকটার হাঁটুর ওপর বেরিয়ে গেল গুলি। সে চিৎকার করে মাটিতে পড়ে গেল। এবার বাকি থাকলো শুধু মেহুল, যার এখনো বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। আরও ওর দিকে তাকাতেই মেহুলের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এই চোখ যে একবার দেখবে, সেই মরার আগেই মরে যাবে। পেছন থেকে একজন আগন্তুক বন্দুক তাক করছিল আরুষকে মারার পরিকল্পনায়। তার মোটা তাজা শক্ত আঙ্গুল টিগারের গাছ হওয়াতে সাপ পড়তেই যাবে। 1 সেকেন্ড লাগেনি আরুষ আচমকিক সরাসরি লোকটার হাঁটুতে গুলি ছোড়ে। গগন বিদারী চিৎকার দিয়ে লোকটা মাটিতে লুটিয়ে পড়ে চটপট করতে থাকে। দুপুরে করা লাল রাঙা বন্দুক খানা। আরও শীতল কণ্ঠে ঠান্ডা হুমকি সেই লোকটিকে বলে, চটপট করিস না, 5 মিনিট পরেই আজরাইল দেখতে পাবি, জাস্ট 5 মিনিট দে। সেই লোকের চটপটানির দৃশ্য দেখে মেহুলের কলিজা শুকিয়ে যায়। আতঙ্কি হৃদস্পন থমকে যাওয়ার দশা। আরুষ দীর পায়ে এগিয়ে গেল মেহুলের দিকে। মেহুল যথেষ্ট দূরত্ব বলেই কৌশলে হাত দিয়ে ভারী মেরে আরুষের হাতের অস্ত্র ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল। আচমকিক আক্রমণে আরুষ একটু পিছিয়ে গেল, কিন্তু সাথে সাথে হাত বাড়িয়ে মেহুলের শার্টের কলার চেপে ধরল। দুজনে একসাথে মাটিতে পড়ে যায়। মেহুল পাগলের মতো আঘাত করছে আরুষকে। যেহেতু মেহুলের শরীরে নারী পুরুষ 2 মিলিয়ে প্রবল শক্তি, তাই লড়াইটা আরুষের জন্য কঠিন। মেহুলের বেশ কয়েকটা ঘুষে এসে লাগে আরুষের গায়ে, বেশি লাগলো ভ্রুর কাছে। ছিটকে রক্ত বেরিয়ে এলো, কিন্তু এতে ছেলেটা কিছু হটল না, বরং ঠোঁটে চিরচেনা ভয়ঙ্কর হাসি ফুটিয়ে কঠোর গলায় বলল, তুই এবারে মরবি নিমক হারাম। সেই মুহূর্তে আরুষ পকেট থেকে ছোট সুইচ ব্লেডটা বের করলো। সুইচ ব্লেডের ধারালো ফলক অন্ধকারেও কেমন চকচক করছে। ছুরিটা এক চটকায় মেহুলের হাতে ঢুকিয়ে দিল। মেহুল চিৎকার করে উঠলো ব্যথায়, কুকিয়ে উঠে দপ করে শুয়ে পড়লো। এই প্রথম ও কারো কাছে পরাস্ত হয়েছে। এ লোকটা এত শক্তিশালী, তার চেয়েও বেশি দূর তো, যা মেহুল ভাবতেও পারে না। আমার বউ কোথায়? জব? চমকে তাকালো মেহুল। মেহুল? উহু, আমার আসল নাম তো জব। এসেছিল সুদূর চট্টগ্রাম থেকে, কিন্তু সে কথা আরুষের জানার বাইরে। মেহুল অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে আছে আরুষের পানে। আইশ্যাডো, মাস্কারা লাগানো মার্বেল পাথরের ন্যায় চোখ দুটি ভীষণ কৌতূহল। আরুষ জবের মনের অবস্থা বেশ বুঝলে। একটা মসৃণ অথচ আত্মা গলানো শীতল হাসি দিয়ে জবের মাথায় হাত বুলালো। বজ্রকণ্ঠে বলল, তো সৃষ্টি যারা করেছে আমি তাদেরও বাপ। কাজ হাতে নেওয়ার আগে জেনে আসা উচিত ছিল আমি কে। এখন থেকে কে বাঁচাবে বেঈমানের বাচ্চা? জবের মেয়েলি শরীর থরথর করে কেঁপে উঠল। হাত থেকে অবিরাম রক্ত দ্বারা বইছে। ব্যথায় নড়তে পারছে না। বা হাতের কয়েকটা রক নিশ্চিত কেটে গিয়েছে। হাত নাড়ানো যায় না। জব কাঁপতে কাঁপতে চোখের ইশারা পথ দেখিয়ে বলল, ম্যাডাম ওই ঘরে। জবকে ওভাবেই ছেড়ে দিয়ে সে ঘরের দিকে রওনা হলো। আরুষ ধীরে ধীরে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজার গায়ে হাত রাখতে অনুভব করলে ভেতর থেকে কেউ চাপ দিয়ে রেখেছে। ঠান্ডা মসৃণ একটা হাসি ফুটলো ঠোঁটে। এক জটকায় পা তুলে দরজা সজোরে লাথি মারল আরুষ। পুরনো কাঠের দরজা এক ধাক্কায় ভেঙে গেল। ভিতরের ভারসাম্য হারিয়ে দরজার নিচে চাপা পড়লো। মেহেরের চোখ বন্ধ করে সিটিয়েছিল। দরজা ভাঙার শব্দে চমকে তাকালো। চোখের সামনে দাঁড়িয়ে আছে আরুষ। কালো শার্টের রক্তের ছোপ কপালের কাছ থেকে গুড়িয়ে নামছে লাল তরল। মুখের একপাশে হিংস্র এক চিলতে হাসি। মেহের ধীরে ধীরে ফোকাস করলে সামনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা পুরুষটা আরুষ। আর
এক মুহূর্তে দেরি না করে লম্বা দাপ ফেলে এগিয়ে এলো। গোটা দিন পরে মেহেরকে অক্ষতে পেয়ে দরে ফান ফিরেছে যেন। এক হাতে মেহেরের মুখের কাপড় সরিয়ে অন্য হাত দিয়ে তার বাঁধন খুলে দিল। আরুষ খেয়াল করলো মেহেরের কপালে চোট লেগেছে। তরল রক্ত জমাট বাঁধা শুরু করে, রক্তগুলো কালচে রং ধারণ করেছে। রক্ত চিকন দ্বারা মেহেরের গাল বেয়ে কানের কাছে এসে ঠেকেছে। শুধু চোট না, হাত পায়ের কবজিতে দাগ, চুলগুলো এলোমেলো, শরীর জুড়ে স্পষ্ট অত্যাচারের চিহ্ন। আরুষ এক মুহূর্তের জন্য স্থির বনে গেল। ভেতরে যেন একটা বিস্ফোরণ ঘটেছে, অথচ মুখে একটাও শব্দ নেই। চিৎকার নেই, রাগ প্রকাশের বাহিক্য চিহ্ন নেই, শুধু শিরাগুলো টান টান হয়ে উঠেছে, হাতের মুঠো শক্ত হয়ে গেছে। ওর হৃদয়ে একটা দহন যেন কে তপ্ত লোহা বসিয়ে দিয়েছে বুকের মধ্যে। যে হাতগুলো ওকে ছুঁয়েছিল সেই হাতগুলো আরও নিজ হাতেই ছিঁড়ে ফেলবে। যে লোকগুলো মেহেরকে স্পর্শ করেছিল তারা কখনো তাদের ওই হাত আর ব্যবহার করতে পারবে না। আরও দূরে দূরে শ্বাস নিল। মেহেরের গলা শুকিয়ে কাঠ, হাত পা অবশ হয়ে আসছে। বয়ের প্রবেশ শরীর প্রতিটি রক্তকতনা যেন রক্তশূন্য হয়ে গেছে। চোখের ফাতা বাড়ি, তবু এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে, কিন্তু কিছু বলার আগে শক্ত এক হাত ও ঠোঁট ছুঁয়ে গেল। সেনা উষ্ণতা, সেনা স্পর্শ। মেহেরজান গভীর মসৃণ কণ্ঠস্বর কানের কাছে প্রতিধ্বনিত হলো। কিচ্ছু হয়নি, এই তো আমি। আরুষকার কিছু বলার সুযোগ না দিয়ে মেহের ওর বুকে ঝাঁপিয়ে পড়লো, এত শক্ত করে জড়িয়ে ধরলো যেন আর কোনো দিন ছাড়বে না। ওর হালকা শরীর আরুষের বাহুতে আশ্রয় পড়তে ছেলেটা টের পেল মেহেরের বুকের দুকদুকানিটা অস্বাভাবিক দ্রুত। স্পষ্ট টের পাচ্ছে ওর আতঙ্কিত হৃদয়ের বেপরোয়া স্পন্দন, তীব্র শ্বাস প্রশ্বাসের কাঁপুনি। মেহের কাঁদতে চাইছে, কিন্তু চোখের পাতাগুলো যেন পাথর হয়ে গেছে। ক্লান্ত শরীর সাড়া দিচ্ছে না। সারাদিন কিছু খাওয়া হয়নি, কয়েকবার অজ্ঞান করা হয়েছে। চিৎকার করছে, প্রাণপণের লড়াই করছে। সব মিলিয়ে ওর অবশ দেহ আর ধৈর্য ধরে টিকতে পারছে না। আরুষ মেহেরের গাল স্পর্শ করে চোখে চোখ রাখলো। দৃঢ় অথচ নমনীয় কঞ্চে বলল, যার চোখের তেজে পুড়ে যাই এই আমি, তার চোখে অশ্রু নয় মানায় সুনামি। মেহেরকে ওই চেয়ারে আবার বসিয়ে দিয়ে আরুষ নরম শুরু করলো, বস, আমি এক্ষুনি আসছি যান। একটুকু বলেই পিছন ফিরল। যে লোকটা দরজার সঙ্গে ধাক্কা লেগে পড়েছিল সে উঠে পালাতে যাচ্ছিল। আরুষ তাকে দেখতে ফেলে ঠুকি, কিন্তু কিছু বলল না। সোজা এগিয়ে গিয়ে ওর ঘাড় চেপে ধরল। লোকটা তৎক্ষণাৎ থেমে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমার বউকে বেঁধে রেখেছিস, তোর কলিজা এত বড় শুয়োরের বাচ্চা, বলে এক জটকায় ছুঁয়ে দিল লোকটাকে দেয়ালে। একটা বিকট শব্দ হলো, তারপর নিচ্ছুপ। মেহের স্তব্ধ হয়ে দেখছিল এসব। এই লোকটাকে, এটা কি সেই আরুষ যার সঙ্গে ওর বিয়ে হয়েছে, নাকি সে যাকে ও কখনই চিনতই না? আর সেই ঘর থেকে বেরিয়ে এলো, আগুন জ্বলছে ওর চোখে, কপালে গভীর বাজ, সোয়াল শক্ত। জব তখনও মেঝেতে পড়ে আছে, শ্বাস কষে টানছে। জবের চোখে আতঙ্ক নেমে এলো, কপালে বিন্দু বিন্দু গামা। আমার বইয়ের মাথা ফাটিয়েছে কে? গভীর বরফ শীতল কণ্ঠস্বর, তাড়াতাড়ি বল, ওর কপাল কাটলো কিভাবে? জব ডোক গিলে বলল, কাঁপা কাঁপা গলায় বলল, আমি না স্যার। আরুষ হেসে উঠল, না, ওটা হাসি না, ওটা শিউরে ওঠার মতো একটা আওয়াজ। আমার চোখে তুলে দেওয়ার চেষ্টা করিস, জীবনে প্রদীপ নিবে যাবে বেটা। ওরা আঘাত করেছে কে? যদি না বলিস, কসম একটারও বাসায় রাখবো না আজ। জব বোকার মতো কুকড়ে গেল, কিন্তু পাশে দাঁড়ানো এক গুন্ডা মুড়িয়ে হয়ে উঠে বলে উঠল, স্যার আমরা জানি না। জব স্যারই ম্যাডামকে এখানে আনছিল। জব আরও বেশি ঘামতে লাগলো, নিঃশ্বাস দ্রুত হয়ে এলো। ম্যাডাম আসমকা আমায় আঘাত করেছিল, তাই? কথা শেষ করার আগে গালে পরপর 3টা তীব্র স্বর খেলো জব। ব্লাশ অন দেওয়া গাল দুটো মুহূর্তে কালো হয়ে গেল, ঠোঁটে কেটে রক্ত ঝরা শুরু হলো। ওর চোখে মুখে দপ দপ করতে লাগলো যন্ত্রণা। আর ওষুধ চুলের গোড়ায় আরও একবার মুসড় দিল। জব একটুখানি চেঁচিয়ে উঠল। জবকে নিয়ে যখন আরুষ ব্যস্ত, সেই সুযোগে হাঁটুতে গুলি খাওয়া মির্জা সাহেব উঠে ফানফনে ফালানোর চেষ্টা করছিল। বয়স হয়েছে, কিন্তু টিকে থাকার লড়াই এখনও ছাড়েনি। দরজার কাছাকাছি পৌঁছাতেই পেছন থেকে একটা শব্দ এলো, টিক টিক টিক। শাহেদের ঘাড় দিয়ে ঠান্ডা গাম গড়িয়ে পড়ল। এটা তো রিভলভারের হেরাম টানার শব্দ। সে আতঙ্ক মুখ ঘুরিয়ে তাকাতেই দেখলো আরুষ ঠান্ডা চোখে তাকিয়ে তাকে দেখছে। ঠোঁটের কোণে এক ফাঁসে বাঁকা হাসি, যেন মৃত্যুর অন্ধ ঘোষণা করতে এসেছে। আরুষ এক মুহূর্ত দেরি না করে সোজা শাহেদের ডান হাঁটুতে গুলি চালালো। বন্দুকের শব্দ পুরো ফ্যাক্টরিতে প্রতিধ্বনিত হলো। শাহেদের মুখ দিয়ে বিকট একটা চিৎকার বেরিয়ে এলো। শরীর কেঁপে উঠল, তার পা ভেঙে গিয়ে দরজার ফ্রেমে ধাক্কা খেলো। আগের ক্ষত থেকে তখনও রক্ত গড়িয়ে পড়ছিল, এবার নতুন আঘাতে
প্রায় জান হারানো দশায়। কিন্তু এখানেই শেষ নয়, আরুষ ধীর পায়ে এগিয়ে গেল বড় বড় ধাপে। শাহেদ নিচ থেকে উপরের দিকে তাকিয়ে দেখলো মিলের দরজায় দাঁড়িয়ে থাকা কালো পোশাকের ছায়ামূর্তি কোনো সাধারণ মানুষ না, শয়তানেরই রূপ। আরুষ রিভলভারের ব্যারেলটা ঘুরিয়ে নিয়ে ফু দিল, তারপর ঠান্ডা গলায় বলল, পালাচ্ছিস কেন? আমার ভয়ে লাগে। শাহেদ কাতর গলায় বলল, আরুষ বাবা শোনো, আমি তোমার বাবার বয়সী, আমাকে ছেড়ে দাও, কথা দিচ্ছি কোনো দিন তোমার দিকে ঘুরে তাকাবো না। আরুষ এক ধাপ এগিয়ে এসে রিভলভারের নলটা শাহেদের কপালের মাঝখানে ঠেকিয়ে দিল। বাবার বয়সী? কম বয়সে বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে যখন রেপ করিস তখন মনে থাকে না ওরাও তোর মেয়ের বয়সী? তোর মতো কিটরা বেঁচে আছে বলে দুনিয়া নোংরা। ঘুরে তাকালো। ফ্যাক্ট হয় মির্জা শাহেদ, ফ্যাক্ট ইজ ইটস টাইম ফর ইউ টু ডাই। মির্জা শাহেদ মাথা নাড়তে লাগলো, যেন শেষ মুহূর্তে নিজের জীবন ভিক্ষা চাইছে। না প্লিজ প্লিজ আরুষ। কিন্তু করুণার লেশ মারতে নিয়ে আরুষের চোখে ঠান্ডা গলায় শেষবার জানালো, জানিস তো আমি কথার নড়চড় করি না। আর তার পরপরই বুম, রিভলভারের আওয়াজের সঙ্গে সঙ্গে মির্জা শাহেদের মাথাটা পেছন বেঁকে গেল, শরীরটা দপ করে পড়ে গেল মেঝেতে। মিলের বাতাসে ছড়িয়ে পড়লে বারুদের পোড়া গন্ধ। আরুষ রিভলভারের পকেটে গুঁজে নিয়ে চারপাশে তাকালো। মিলের ভেতরে তখনও সবাই স্তব্ধ হয়ে এই ভয়াবহ দৃশ্য দেখছে। কারো দম ফেলার সাহসটুকু নেই। তারপর ধীর পায়ে মিলের ভেতরের দিকে হাঁটা দিল আরুষ। চারিদিকে নিস্তব্ধতা, বাতাসে বারুদের গন্ধ, জুতের নিচে পড়ে থাকা কাছের টুকরোগুলো কটকট শব্দ তুলছে। সবার দিকে নিক্ষিপ্ত দৃষ্টি গিয়ে থামলো জবের কাছে। আরুষ ওর দিকে তাকিয়ে শয়তানি কণ্ঠে বললে, এবার তোকে নিয়ে একটু খেলা করি। কি বলিস জব? ভয়ে জবের শরীর শক্ত হয়ে গেছে। ফ্যাল করে সে দেখছে শুধু আরুষকে। এই ছেলেটা কোনো মানুষ নয়, সাক্ষাৎ যমদূত হয়ে এসেছে। এর থেকে কি কোনো নিস্তার নেই? ঠিক তখনই ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসলো মেহের ক্লান্ত শরীর। কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে, চোখে মুখে অবসন্নার ছাপ। আরুষ থমকে গেলে তখনই এক প্রহরের জন্য মনে হলো চারপাশের অস্তিত্ব মুছে গেছে। মেহেরের দুর্বল শরীর দেখে মুহূর্তের মধ্যে চোখের আগুন নরম হয়ে এলো, সোয়াল শক্ত হয়ে রইল। মেহের এগিয়ে আসার আগে সে এক জটকায় কাছে নিয়ে ওকে দু হাতে কোলে তুলে নিল। আদুরে আবেশে ধমক দিয়ে বলল, চুপ, একদম বাজে কথা নয় মেহের জান। মেহের কিছু বলতে চেয়েছিল, কিন্তু আরুষের শীতল সুরক্ষতা ছাওয়ায় ডাকা মিষ্টি কণ্ঠে তার কথা আটকা পড়লো। এদিকে আরুষের ইশারায় তার লোকেরা মিলের ভেতরে ঢুকে পড়েছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু চোখের ভাষায় আদেশ নির্দেশ আদান প্রদান হচ্ছে। আরুষ জবের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। তারপর সামান্য মাথা কাত করতে তার লোকেরা জব সব বাকিদের দৌড়ে টেনে নিয়ে যেতে লাগলো। মেহের ক্লান্ত চোখে সব কিছু দেখছিল। নিরেট মস্তিষ্ক ধীরে ধীরে কুয়াশার মতো সন্দেহর ডানা বাঁধছে। এই লোকগুলোকে, এরা এত দক্ষভাবে কার নির্দেশে চলছে? কিন্তু এর এখন এসব ভাবারও শক্তি নেই। আরুষ মেহেরকে শক্ত করে ধরে নিয়ে বেরিয়ে গেল মিলে ধ্বংসস্তূপ থেকে। রাতের বাতাস ভারী হয়ে আছে, অন্ধকারের ছাদের মোড়া। চারদিকে শুধু জানালা দিয়ে ঢুকে আসা ফিকে চাঁদের আলোয় ঘরটা আবছা আসছে। ল্যাম্পপোস্টের নরম আলোতে মেহেরকে বিছানায় বসিয়ে দিয়ে ধীরে ধীরে ওর কপালের ক্ষত পরিষ্কার করছিল আরুষ। তুলোয় অ্যালকোহল ভিজিয়ে যখন ক্ষতের উপর রাখলো, মেহের সামান্য কেঁপে উঠল, কিন্তু শব্দ করলো না, চুপচাপ বসে রইল, নিঃশ্বাসও যেন গোপনে নিচ্ছে। আরুষ এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। এত শান্ত চোখে সে মেহেরকে আগে কখনো দেখেনি। যেন ট্রমার ঘরে ঢুকে সমস্ত অনুভূতির জমাট বেঁধে গেছে। অথচ সেই নির্বিকার দৃষ্টি এখন কিছু আছে যা অদ্ভুতভাবে আরুষের বুকে ভালো লাগার একটা প্রশান্তি সরিয়ে দিচ্ছে। ব্যথা লাগছে? নরম স্বরে জানতে চাইল আরুষ, কিন্তু কোনো উত্তর এলো না। মেয়ে চুপচাপ তাকিয়ে আছে, শুধু তার গভীরে চাওয়া শীতল ছাউনি অদ্ভুতভাবে বেঁধে ফেলছে আরুষকে। এই চোখে কোনো ভয় নেই, কোনো তিক্ততা নেই, শুধু একরকম বোঝার চেষ্টা। যেন সে আজ প্রথমবার আরুষকে অন্যভাবে দেখছে। আরুষ ধীরে ধীরে তার আঙ্গুল দিয়ে ক্ষতস্থানের চারপাশে স্পর্শ করলো, বুঝতে চাইছে ব্যথা কতটা গভীর। মেয়ের চোখের পলক পড়লো না একবারও। ঠোঁট দুটো শক্তবদ্ধ, কপালের নরম শিরাগুলো টান টান হয়ে আছে। আরুষের কণ্ঠ কিছুটা নরম হয়ে এলো। অকারণে এত শক্ত হয়ে বসে আছো কেন? কষ্ট ফেলে বলো। মেহের এবারও কিছু বলল না, শুধু দীর্ঘক্ষণ আরুষের চোখের দিকে তাকিয়ে থেকে একসময় দৃষ্টি নামিয়ে নিল। চোখের কোণে চাপা একটা দীর্ঘশ্বাস খেলে গেলে এই প্রথমবার আরুষ অনুভব করলো মেয়েটা শুধু তার শরীরে নয়, মনেও কিছু একটা নিয়ে বসে আছে, যা সে প্রকাশ করছে না। আরুষ একটা ফিকে হাসি দিয়ে নিজের আঙ্গুলের ডগায় সামান্য মলম লাগিয়ে মেহেরের কপালে আলতো করে বুলিয়ে দিল। আমার সাথে গৃহযুদ্ধ করা দস্যি মেয়ের হঠাৎ চুপ মেরে বসে থাকা হজম হচ্ছে না।
তুমি আরুষ শেখের বউ, তোমার চোখে ভয়, দুশ্চিন্তা, আতঙ্কে এসব বেমানান, জাস্ট বেমানান। মেহের এবারও কোনো কথা বলল না, কিন্তু চোখের কোণে এক সিলতো অশ্রু ঝিলিক দেখা গেল। আরুষের বুকের ভেতরটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। এই মেয়ে, তোমায় বলেছি না এই চোখে শুধু তেজ মানাই অশ্রু না। আমি ভাবতাম তুমি শক্তপোক্ত শান্ত, কিন্তু বুদ্ধিমতী, যাকে বলে মাস্টার ফিস। দুটো পোষা কুত্তা দেখেই ভয়ে মরে যাচ্ছ, তুমি এত নরম। আরুষ অন্যমনস্ক ভাবে নিজের আঙ্গুল দিয়ে মেহেরের চোখের জল মুছে দিল। মেহের এবার চোখ তুলল, আরুষকে সরাসরি দেখতে লাগলো। মেহের গভীর চোখে তাকিয়ে রইল। গলার স্বর কঠিন, কিন্তু চোখে অদৃশ্য উত্তেজনা ছাপ। মিস্টার শেখ, ওরা কারা ছিল? আপনার সাথে কিসের এত শত্রুতা? ওদের কোনো সাধারণ মানুষের চিন্তায় শত্রু থাকে না। আরুষ মুচকি হাসল, ঠোঁটের কোনো রহস্যের ছায়া। অতঃপর দীর কণ্ঠে বলল, ইউ মিন আমি অসাধারণ? আই এম এক্সট্রা অর্ডিনারি। আপনি কথায় প্যাঁচ ফেলে টপিক চেঞ্জ করছেন, যা আমি হতে দিব না। আরুষ চুল ঝাঁকালো, গা ছাড়া ভঙ্গিতে বলল, তোমার সব প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই মেহেরজান, নিজের কাজে মন্ত। আর দয়া করে চোখ কান খোলা রেখে চলাফেরা করো, আমাদের শত্রুর অভাব নেই। বারবার তোমায় আমি রেস্কিউ করতে যাব না। আপনাদের নয়, বলুন আপনি সাধারণ কেউ নন, আর আমি জানি আমি ভুল নই। আরুষ এবার শব্দ করে হাসলো, ঠোঁটের কোণে চিরচেনা খেলাচ্ছে বাঘ। চোখে মুখে খামখেয়ালি ফোনা জড়িয়ে বললে, ইয়েস আই এম এক্সট্রাঅর্ডিনারি। তারপর মেহেরের দিকে একটু ঝুঁকে এসে ফিস ফিস করে বলল, তুমিই একমাত্র মেয়ে যে নিজের সীমার বাইরে গিয়ে আমায় জানতে চায়। সাবধান মেহেরজান, অতিরিক্ত কৌতূহল ভালো না। মেহেরের চোখে সন্দেহের কুয়াশা আরও ঘন হয়ে এলো, কিন্তু আরুষ তাকে কোনো স্পষ্ট উত্তর না দিয়ে সরে গেল। বিষয়টা খুবই ভাবনার। বাথরুম থেকে রক্তমাখা কালো শার্ট বদলে ছাই রঙের টি শার্ট ও ব্ল্যাক ট্রাউজার পরে ফ্রেশ হয়ে বেরোলো। আর ড্রেসিং টেবিলের আয়নায় দাঁড়িয়ে ক্ষতে সামান্য অ্যালকোহল ছিটিয়ে ওভাবেই রেখে দিল। ব্যান্ডেজ করা তার কাছে যেন বিরক্তিকর লাগে। আরুষ নিজেকে সর্বক্ষণ শক্তপোক্ত রাখতে চায়, আর নিজেকে শক্ত রাখতে সবচেয়ে বেশি ইফেক্টিভ মনের জোর দেওয়া সম্ভব। এটা তো সামান্য একটু ক্ষত। মেহেরের আরুষের কার্যকলাপগুলো মনোযোগ সহকারে দেখছিল, যা আয়নার দৃশ্যমান। আরুষ স্মিথ হেসে কণ্ঠ কোমল করে বলল, কি দেখো? কিছু না, ঘুমাও। আর আপনি? আসছি। শুনুন। শুনছি। এদিকে আসুন। কেন, প্রেম পাচ্ছে? আজ না, কাল সকালে যা করার করব। উফ, অসহ্য লোক, সুযোগ পেলেই লুচ্ছামি। বলেই উঠতে গেল মেহের, শরীরের নানান জায়গায় ব্যথা নিয়ে, যা বেশ কষ্টকর হচ্ছিল। মেয়ের কষ্ট করে উঠে এসে আরুষের বাহু ধরে তাকে বিছানায় বসালো। ফার্স্ট এড বক্স থেকে তুলো ওষুধ নিয়ে আরুষের কপালে কাটা জায়গায় পরিষ্কার করতে গেলে আরুষ হাতের ইশারায় বাধা দিল। মারাদ্দ দারদ নেহিত সাহেবা, আমি টোটালি ফাইন। টি শার্ট খুলুন। কেন আমার ইজ্জত লুট করবে? ছি, আমার রুচিতে দুর্ভিক্ষ পড়েনি। দেখব আর কোথায় কোথায় লেগেছে। আমি ঠিক আছি মেহের, আমি কিন্তু রেগে যাচ্ছি। মিস্টার শেখ, ক্লান্ত লাগছে, বেশি পেঁচাবেন না। আরুষ আর কোনো কথা না বাড়িয়ে টি শার্ট খুললো। মেহের ভালো করে দেখে নিল শরীরের কোনো ক্ষত আছে কিনা। যা ভেবেছিল তাই সত্য হলো। আরুষের কাঁধের আশেপাশে পকেট কেটে গেছে। মেহের সন্দেহ চোখে সে প্রশ্ন ছুড়ে, আপনার গায়ে এত ক্ষত কিভাবে? মারামারি করছিলেন? আরুষ মুচকি হাসলো। বনিতা না করে সোজাসুজি বলল, মারামারি না করে তোমায় আনতে পারতাম মেয়ে? বোকার মতো প্রশ্ন করছো। মারামারিও পারেন? আর কি পারেন? অনেক কিছু পারি, স্পেশালি ভালো পারি রোমান্স করতে। আর তুমি বললে ডেমো দেখাতেও পারি। মেয়েটা চোখ ফাঁকিয়ে একবার তাকালো মাত্র, এর সাথে কথা বলা বেকার। খুব যত্নে আরুষের কাঁধে ব্যান্ডেজ করে দিল। ধীরে ধীরে সন্দেহ শুরু বলল, আপনি সত্যি অন্যরকম, ঠিক যেমনটা ভেবেছিলাম তেমন নন। আরুষ থমকে গেল এক মুহূর্তের জন্য, তারপর ঠোঁট বাঁকিয়ে এক প্রকার স্বীকার করে নিল, আমি এক্সট্রা অর্ডিনারি মেহেরজান। তবে কীরকম সেসব নিয়ে মাথা না ঘামালেও চলবে। আপনার রহস্য বের করে তবেই দম নেব। হয়ে গেছে, শুয়ে পড়ুন। তুমি চাইলে এই সুযোগ আমার ইজ্জত হরণ করতেই পারো, মাইন্ড করতাম না। দাঁত কিরমির করে জবাব দেয় মেহের, শাট আপ, বাজে না বকে ওষুধ খেয়ে নিন। আরুষ একরকম আরামের ভঙ্গিতে শরীর এলিয়ে দিল। মেহেরের দিকে তাকিয়ে বলল, কিসের ওষুধ? উফ মেহেরজান, আমার কোনো ওষুধ লাগবে না, আমি এমনি অনেক পাওয়ারফুল। ইউ অন্না সি। ওর গলায় শয়তানি, চোখের কোনো এক ধরনের উষ্ণ খেলা। মেহেরের ধৈর্য বাদ এবার ভাঙল বলে সে কঠিন চোখে সে দাঁত চেপে বলল, মিস্টার শেখ, বিহেভিয়ার সেলফ, বেয়াদবির সীমা ছাড়িয়ে যাচ্ছেন। তোমার নেশাই যে অসীম,
আমার সীমা মানা তাই কঠিন। মেহের এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। লোকটাকে নেশাগ্রস্ত লাগছে, এখন বেশি পাত্তা দিলে কোথায় গিয়ে থামবে কে জানে। সে আরুষের হাতে ওষুধ গুজে দিয়ে বলল, খান। আরুষ চোখ শুরু করলো, নরম স্বরে ফিসফিস করে বলল, পানি। মেহের এক মুহূর্ত তাকিয়ে বোতল বাড়িয়ে দিতে যাবে ঠিক, কিন্তু তখনই ওর চোখে দুষ্টুমির জিলিক, ঠোঁটে এক রহস্যময় হাসি। আমার তৃষ্ণা মেটাই অন্য কিছু, পানি নয়। মেহের থমকে গেল, বুকের ভেতর কি যেন কেঁপে উঠল এক মুহূর্তের জন্য, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল। বিনা প্রতিক্রিয়ায় শুয়ে পড়ল চোখ বন্ধ করে, যেন ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে, কিন্তু তার মনের ভেতর অসংখ্য চিন্তার ঢেউ আছড়ে পড়ছে। আরুষ একবার দুইবার বারবার তাকালো মেহেরের দিকে। মেয়েটার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু চোখের পাতা ফেলে দিলেও মন যে ঘুমিয়ে নেই তা আন্দাজ করতে দেরি হলো না। সে ঠোঁট বাঁকিয়ে বলল, বেশি চিন্তা করলে মাথা ফেটে যাবে মেহেরজান, ঘুমাও। মেয়ের চোখ না খুলেই গম্ভীর স্বরে বলল, কাল রাতের আপনাকে আর আজকের আপনাকে মিলাতে পারছি না। এই ভালো এই খারাপ, আপনি জিনিসটাই আশ্চর্য। আরুষ জানে মেহের ভুল বলেনি, সত্যিই তো সে কখনো বরফের মতো ঠান্ডা, কখনো দাবানলের মতো ভয়ানক, তাই কিছু বলার প্রয়োজন বোধ করল না। কিছুক্ষণ নীরব থাকার পর মেহের শীতল কণ্ঠে বলল, আবির ভাইয়ার সাথে দেখা করার একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল মিস্টার শেখ। আমি মেহুলকে সন্দেহ করেছিলাম, ওর ফোন হ্যাক করাতে চেয়েছিলাম ভাইয়াকে দিয়ে, আর আপনি যা নয় তা ভেবে নিলেন। আরুষ চোখ ছোট করলো, মস্তিষ্ক দ্রুত বিশ্লেষণ শুরু করলো মেহেরের বলা কথাগুলো নিয়ে। কেন সন্দেহ করেছিলে? কোনো ক্লু পেয়েছিলে? ও কারোর সঙ্গে ফোনে কথা বলছিল, সে একজন মহিলা ছিল, সম্ভবত আপনার সৎমা, কিন্তু আপনার তার প্রতি এত ক্ষোভ কেন থাকবে? আরুষ এবার পূর্ণ দৃষ্টিতে মেহেরের দিকে তাকালো, দৃষ্টি ভারী হয়ে উঠেছে। এসব আমাকে আগে বলনি কেন? মেহের তিক্ত হেসে বলল, বলতাম, কিন্তু আপনি গত রাতে যে রূপ দেখালেন, ঘেন্নাই ভুলে গিয়েছিলাম। আমিও তো মানুষ মিস্টার শেখ। একটু থেমে গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, আমার একটা প্রশ্ন আছে, উত্তর দেবেন? আরুষ নির্লিপ্তভাবে বলল, করো। মেহের গভীর শ্বাস নিয়ে ধীর গলায় বলল, আপনার শত্রুরা আমায় কেন টার্গেট করলো? আমি তো কিছুই না। আমার কাছে কি পাওয়ার আশা করে তারা? আরুষ কিছুক্ষণ স্থির হয়ে রইল, তারপর ঠোঁটের কোনো অদ্ভুত এক হাসি ফুটিয়ে বলল, ওরা আমার দুর্বলতা খোঁজে মেহের। আর তুমি? মেহের চমকে গেল, চোখ বড় বড় হয়ে গেল। আমি আপনার দুর্বলতা? কণ্ঠে বিস্ময়ে অবিশ্বাস এবং কোথাও এক সিলতে অজানা অনুভূতি। আরুষ কোনো উত্তর দিল না, চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়ল, যেন এই প্রসঙ্গে এখানে এসে। মেয়ের এক দৃষ্টিতে পেছন ফিরে থাকা অবয়বের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, চোখে প্রশ্ন, মনে বিস্ময় এবং বুকের গভীরে এক অজানা আর্তনাদ। তারপর দীর্ঘশ্বাস ফেলে মন ফিসফিস করে বলল, যদি আমি আপনার দুর্বলতা হতাম তবে ভালোই হতো মিস্টার শেখ। অন্ধকারে এক বদ্ধ কক্ষ, চারপাশে ছড়িয়ে থাকা লোহা ঝঙ্কর, রক্তমাখা যেন হাতুড়ি, বৈদ্যুতিক শক মেশিন, সব যেন এক ভয়ঙ্কর বাস্তবতার সাক্ষী। ঠান্ডা বাতাসে লোহার গন্ধ মিশে আছে সাথে রক্তের একটু গন্ধ। জবের হাত দুটো উল্টো করে শেকলে বাঁধা, পা দুটো শক্ত করে বেঁধে রাখা হয়েছে, মাথা ঝুলে পড়েছে নিচের দিকে, শরীর রক্তে ভেজা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তীব্র আলো সেলের এক পাশে জ্বলছে উল্টো, আর তার সাথে সাথে অন্ধকার থেকে বেরিয়ে এলো এক ছায়া, আরুষ শেখ। আরুষ ধীর পায়ে এগিয়ে এলো, চোখ দুটো ভয়ঙ্কর অন্ধকারে ডুবে আছে, ঠোঁটে এক পাশে বাঁকা হাসি। সে কালো গ্লাভস হাতে টান দিল, গ্লাভসের চটচট শব্দ যেন জবের মৃত্যুর ঘণ্টা বাজাচ্ছে। আরুষ ঠান্ডা ধীর পায়ে সামনে এসে দাঁড়ালো, তারপর জবের মুখটা চুলুর মুঠি ধরে উপরে তুলল। কিরে শুয়োরের বাচ্চা, কেমন আছিস? জব আতঙ্কিত চোখে তাকালো, মুখ দিয়ে স্পষ্ট ঘোঙানি বের হচ্ছে। ঠাস এক ঘুষিতে জবের মাথা ধাক্কা খেল, সাথে পাথরের উপর রক্ত লেগে গেল। চুপ কেন? আমার সামনে এত ন্যাকামি করছিস কেন? 2 ঘন্টা আগেও না আমাকে অনেক কথা বলছিলে, এখন কি মুখে মই লেগেছে? জব শ্বাস নিল কষ্ট করে, গলা শুকিয়ে কাঠ। দয়া করো প্লিজ। আরও সেবার হেসে উঠল, ভয়ঙ্কর সে হাসি। তারপর একটা রড তুলে জবের উরুতে চাপ দিল। দয়া করবো? ডাস রডের এক আঘাতে হাড়ের ভেতর ধাক্কা খেলো। জবের চিৎকারে কেঁপে উঠল সেল। তোকে কে বললো আমি দয়ালু? শালা, আমার হাত থেকে যারা বেরিয়েছে তারা লাশ হয়ে বেরিয়েছে। তোর ভাগ্য ভালো যে আমি তোকে এতক্ষণ বাঁচিয়ে রেখেছি।
জব চোখের জল ফেলছে আর ক্রমাগত কাঁদছে। তোর আসল মালিক কে? কে আমার পেছনে লিলি দিয়েছে তোকে? জব কাঁপা কাঁপা গলায় বলল, আয়েশা। আয়েশা খন্দকার। আরও সেবার মুচকি আসলো। তারপর একটা ইলেকট্রিক শক মেশিনের সুইচ অন করলো। বোকা ছোদা, আমি যা জানতে চাই সেটা না বললে তোকে এমন নাচ নাচাবো যা তোর বাপও কল্পনা করতে পারবে না। বলতে বলতে জটকা। জবের শরীর ছটফট করতে লাগলো, চোখ উল্টে যেতে লাগলো, মুখ দিয়ে ঘোঙ্গানি বের হচ্ছে। আরও ঠান্ডা গলায় বলল, আর কতক্ষণ সহ্য করবি? মুখ খোল। জব আর্তনাদ করে কেঁদে পড়লো। আরও আবারও হাসলো। তারপর শরীরের সব শক্তি দিয়ে গালে একটা চড় মারল জবকে। জানি, কিন্তু তোর মুখ থেকে শুনতে চাই, বল আরও কারা কারা জড়িত? জব কাঁপছে আর চোখ বন্ধ করে কাঁদছে। আরও সেবার একটা ছুরি বের করলো। চিন্তা করিস না, মারবো না তোকে এখনই, শুধু একটু ছিদ্র করব তোর শরীরে, দেখতে চাই কতটা বেইমানি জমে আছে তোদের রক্তে। জবের মুখ দিয়ে বেরোলো শব্দ, এখন শুধুই ঘোঙ্গানি। আরুষ ধীর পায়ে এগিয়ে এসে কপালের চুলের ভিতর ছুরিয়ে ধরে রাখলো। ঠান্ডা স্টিলের স্পর্শে জবের শরীর শিউরে উঠল। আরও কারা ছিল? নাম বল। জব কাঁপছে, মুখে রক্ত জমাট বেঁধেছে। আমি শুধু আয়েশার নাম জানি। ডাস। আরুষের এক ঘুষিতে আবার দেয়ালে ধাক্কা খেলো জবের মাথা। চোরের বাচ্চা, আমি জানি তুই মিথ্যে বলছিস। চুলের আগা থেকে নখ পর্যন্ত টেনে বের করে ফেলবো, তবু মুখ খুলবি না, তাই তো? তোর রশিদ বাপ মুখ খুলতে বারণ করেছে। জবের চোখ বিস্ফোরিত হয়ে উঠল। সে হতবাক, এই নাম তো সামনে কেউ উচ্চারণও করে না। কি ভাবছিস আমি জানি না কিছু? আরও শেষে হাতে ছুরিটা এবার ওর হাতের উপর রাখলো। ধীরে ধীরে চামড়ার উপর ছাপ বাড়ালো। রক্ত গড়িয়ে পড়তে লাগলো। জব কাতরাচ্ছে, চিৎকার করছে, কিন্তু আরুষের এক কৃত্যে মায়া নেই। জব জোরে কেঁদে উঠলো, দুঃস্বপ্নের মতো চিৎকার করে উঠলো আয়েশা আর আর রাশেদ খন্দকার। প্ল্যানের মূলে রয়েছে রশিদ। আরুষ চোখ শুরু করলো, ঠোঁট বাঁকিয়ে হাসলো। তা অনেক আগেই জানি, বাকিটা বল। মেহেরকিনি প্ল্যান কি ছিল? আপনাকে মেরে ম্যাডামকে পাচার করে দেওয়ার কথা চলছিল। আর তার আগে হৃদ স্যারের কাছে। জবের মুখে হৃদের নাম শুনেই আরুষের পুরো শরীর জ্বলে উঠল, যেন আগুনে তেল ঢালা হয়েছে। চোখে এক মুহূর্তের জন্য ভয়ঙ্কর নিঃসঙ্গতা খেলে গেল। চরম শক্ত করে জবের গলা হাতের মুঠোতে চেপে ধরলো। শ্বাস নিতে গল করে শব্দ করতে লাগলো জব। আমার বউ কিছু আর স্বপ্নে দেখছে বাস্টার্ড। তোর বাপের ভাগ্য বেশি দিন নেই দুনিয়া দেখার জন্য। জব মুড়িয়ে এসে হাত চেপে ধরতে চেষ্টা করলো, কিন্তু সেটা ছিল পাথরের মতোই শক্ত। ছাড়ো আমি কিছু বলবো। কিন্তু আরুষ কিছু শুনতে চাইল না। ওর চোখগুলো লাল হয়ে গেছে। রাগ এতটাই প্রবল যে এই মুহূর্তে জবের গলায় একটানি ছিঁড়ে ফেলতেও দ্বিধা করবে না। প্রায় মিনিট দুই এইভাবে গলা চেপে ধরে রাখার পর আরুষ ছেড়ে দিল জবের গলা। ততক্ষণে জব আধমরা হয়ে গেছে, কিন্তু এত সহজে মৃত্যু একে দেওয়া যাবে না। আর একটু কঠিন যেন তা দেখে হৃদের আত্মা কেঁপে যায়। আরুষ পাশের টেবিল থেকে একটা ইঞ্জেকশন নিল। এক ধাক্কায় সেটি জবের শরীরে ঢুকিয়ে দিল। এই ডোজটা তোর সিস্টেম থেকে 12 ঘন্টার জন্য সব শক্তি শুষে নেবে। এরপর তুই আমার কাছে শূন্য কাঠির মতো পড়ে থাকবি। জব স্পষ্ট কণ্ঠে কাঁপা গলায় বলল, তুমি শয়তান। আরুষের ঠোঁটে ভয়ঙ্কর এক হাসি খেলা দিল। না, আমি তো শয়তানেরও বাপ। আমার সাথে লড়তে আসার আগে জেনে আসা উচিত ছিল। তারপর জবের হাত খুলে দিল। শরীর ধপাস করে পড়ে গেল মেঝেতে। সে নড়তে পারছে না, চোখে কেবল আতঙ্ক। আরুষ এবার দরজার দিকে এগোলো। ফোন বের করে কোনে এক নাম্বারে কল দিল। রশিদ খন্দকারকে ট্র্যাক করো, নজরে রাখো, ওর সময় শেষ হয়ে আসছে। টু ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।